আসসালামু আলাইকুম। আশা সম্প এডুকেশন হোমে আমি সম্পাদক। আজ আমি ভগ্নাংশ দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা ভগ্নাংশের প্রথম পর্ব পড়েছি, সেখানে আমরা ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে সেগুলো পড়েছি। চলো আজকে দেখো আমি যেটা পড়াবো, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এই দুইটি ভগ্নাংশের সংজ্ঞা দিতে গিয়ে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে এখন দেখো আগে কিন্তু আমাদের জেনে নিতে হবে হর কি লব কি। আজকে আমি তোমাদেরকে সেটা জানাবো। দেখো হর, আমরা এখন পড়বো হর কাকে বলে। হর অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ভগ্নাংশের নিচে সংখ্যাকে হর বলে। অর্থাৎ আমরা এখানে যদি একটি ভগ্নাংশ লিখি 7/5, তাহলে এই যে নিচে যে 7 আছে এটার নাম হচ্ছে হর, আর উপরের সংখ্যা যেটা সেটার নাম হচ্ছে লব। তাহলে আমরা নরমালি লব কাকে বলে, লবের সংজ্ঞায় আমরা লিখতে পারি ভগ্নাংশের উপরের সংখ্যাকে লব বলে। ঠিক আছে, হর আর লব। এই হর আর লবের উপর ডিপেন্ড করে আমরা আরো কিছু ভগ্নাংশ পাই। যেমন একটা হচ্ছে কি সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সমলব কথাটা খেয়াল করো, দেখো এই যে সমলব, এই সম শব্দের অর্থ হচ্ছে সমান, আর লব মানে হচ্ছে ভগ্নাংশের উপরের সংখ্যা বা উপরের অংশ। ঠিক আছে, তাহলে এই যে সমলব মানে হচ্ছে ভগ্নাংশের দুই বা ততোধিক ভগ্নাংশের লব যদি সমান হয় তাহলে তাকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। তাহলে সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। সমলব বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, দেখো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সমলব বিশিষ্ট ভগ্নাংশ দুই বা ততোধিক ভগ্নাংশের লব একই বা সমান হলে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন ধরো আমরা লিখলাম দুই বা ততোধিক ভগ্নাংশের লব একই হতে হবে। ঠিক আছে, আমরা লিখলাম 7/2, 9/2, 5/2 অথবা 3/2। এই যে আমরা এখানে চারটা ভগ্নাংশ লিখলাম, এই সবগুলো ভগ্নাংশের লব দেখো সমান, অর্থাৎ লব হচ্ছে এখানে উপরের সংখ্যা মানে 2, সবগুলো এখানে লব হচ্ছে 2। তাহলে এই ধরনের ভগ্নাংশ যদি থাকে, লবগুলো যদি সমান থাকে তাহলে সেগুলো হয় সমলব বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে বলা হয় সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে দেখো সমলব বিশিষ্ট ভগ্নাংশ নামে যদি ভগ্নাংশ থাকে তাহলে তো হরের সাথে মিলিয়েও থাকতে পারে। তাহলে হরের সাথে মিলিয়ে সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা এবার জেনে নিব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুই বা ততোধিক ভগ্নাংশের হর একই বা সমান হলে তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা আগে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে জায়গায় লব লিখেছিলাম সেই জায়গায় আমরা এখন শুধু হর লিখব, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে। যেমন আমরা এটাকে যদি উল্টে দিয়ে লিখি, যেমন ধরো আমরা লিখলাম 8/3, 8/5, 8/2। এই যে ভগ্নাংশগুলো আছে দেখো লব ভিন্ন ভিন্ন কিন্তু হরগুলো একই।
এগুলোকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এরপরে আমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আরো একটা ভগ্নাংশের নাম পাই, সেটা কি সমতুল ভগ্নাংশ। চলো জেনে নিই সমতুল ভগ্নাংশ কাকে বলে। আমরা এখন কি লিখব? সমতুল ভগ্নাংশ। দেখো সমতুল ভগ্নাংশ, সম কথার অর্থ মানে কি সমান, তুল মানে হচ্ছে তুলনা, অর্থাৎ সমতুলের মানে হচ্ছে সমান তুলনা, অর্থাৎ একটি ভগ্নাংশের সাথে আরেকটি ভগ্নাংশের যে সমান আছে সেই সমানের একটা তুলনা করা। যেমন দেখো কোন ভগ্নাংশের লব ও হরকে, আমরা লব আর হরকে একই সংখ্যা দ্বারা আমরা গুণও করতে পারি অথবা ভাগও করতে পারি। ঠিক আছে, গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। যেমন মনে করো কিভাবে আমরা সমতুল ভগ্নাংশটা বের করতে পারি। যে কোনো একটা ভগ্নাংশ আমরা এই জায়গায় ধরে লিখলাম 5/3। 5/3 একটি সমতুল ভগ্নাংশ যদি আমরা বের করি তাহলে আমরা কি করলাম, এই 3কে 2 দ্বারা গুণ করলাম, 5কেও 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ আমরা লবকে 2 দ্বারা গুণ করলাম, হরকে 2 দ্বারা গুণ করলাম। একই সংখ্যা দ্বারা লব ও হরকে আমরা গুণ প্রক্রিয়ায় বের করছি। ঠিক আছে, তাহলে এটা হবে 5 দ্বিগুণে 10 আর 3 দ্বিগুণে 6। তাহলে এই যে 10/6, এই 10/6 এই ভগ্নাংশটি হচ্ছে এই ভগ্নাংশটির সমান, অর্থাৎ সমতুল। এই দুইটা ভগ্নাংশ কি সমান। আমরা লিখতে পারি এরকম 5/3 সমান 10/6। এই হচ্ছে গুণ প্রক্রিয়ায় আমরা সমতুল ভগ্নাংশ বের করলাম। এরপরে দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা কিভাবে বের করব। যেমন যে কোনো একটি ভগ্নাংশ আমরা লিখলাম, এই জায়গায় ধরো লিখলাম 24/16। ঠিক আছে, 24/16 এই ভগ্নাংশটাকে আমরা কি করলাম, এই 16কে মনে করো 4 দ্বারা ভাগ করলাম আর এই 24কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ একই সংখ্যা দ্বারা এটা ভাগ প্রক্রিয়ায় আমরা করছি। তাহলে এটা যদি করি তাহলে কত হবে, 4 4 16 আর 4 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে কত, 4 6 24, অর্থাৎ 6। তাহলে এই যে 24/16 আর এই 6/4 এই দুইটা কি সমান, অর্থাৎ 24/16 সমতুল ভগ্নাংশ 6/4। তাহলে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করেও বের করতে পারি, ভাগ করেও বের করতে পারি। শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে আমাদের একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হবে কিংবা ভাগ করতে হবে। এভাবে কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। আর সমতুল ভগ্নাংশের সংজ্ঞায় আমরা লিখতে পারি, কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। যেমন ওই ভগ্নাংশ মানে আগের ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ বলে। ঠিক আছে, দেখো এরপরে আমাদের ভগ্নাংশের চ্যাপ্টারে আরেকটা যা আছে সেটা হচ্ছে কি, ভগ্নাংশের তুলনা করতে গিয়ে আমরা যখন ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাবো তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কিভাবে আমরা সাজাবো। আর এটার জন্য আমাদের দুটা জিনিস শিখে নিতে হবে। সেটা হচ্ছে ধরো আমরা লিখতে পারি যে ভগ্নাংশগুলোর লব যদি একই হয়, ঠিক আছে, অর্থাৎ ভগ্নাংশ তো এখানে একাধিক দেওয়া থাকবে, দেওয়া থাকার ক্ষেত্রে আমরা যেটা করব, যদি ভগ্নাংশের লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট হবে সেই ভগ্নাংশটি বড় হবে। আবার যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে। চলো আমি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ভগ্নাংশের তুলনার ক্ষেত্রে আমাদের এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে লিখেছি দেখো, ভগ্নাংশগুলোর হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। হর একই হলে অর্থাৎ আমরা যদি এরকম লিখি, ধরো লিখলাম যে 3/5, 3/3, 3/2, আর লিখলাম 3/7।
এই ক্ষেত্রে দেখো ভগ্নাংশগুলোর হর কিন্তু একই দেখতে পাচ্ছি, ভগ্নাংশগুলোর হর হচ্ছে এখানে একই। যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তাহলে আমাদের লব যেটা বড়, অর্থাৎ এখানে 5 3 2 7, এগুলোর মধ্যে বড় কোনটি? 7 বড়। যেহেতু এখানে 7 বড়, তাই এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 3/7। এটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে কোনটি বড়? দেখো এরপরে হচ্ছে 3, তার মানে আমরা এখানে লিখতে পারি 3/5, অর্থাৎ এই 3/5 এর চেয়ে কিন্তু 3/7 বড়। এই যে দেখো সিস্টেমটা আসলে এরকম দাঁড়ায়। ওকে, এই যে দেখো, যেমন মনে করো হর যা থাকবে, গুরুত্বপূর্ণ একটি কথা খেয়াল করো, যা হর থাকবে ধরো ততগুলো ভাগ হবে। যেমন মনে করো এই জায়গায় এটা একটা রুটি আছে, ধরো একটা রুটি, হর যা থাকবে ততগুলো ভাগ হবে। তার মানে এখানে হর যেহেতু 3, তাহলে এই রুটিটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তোমাকে যদি 3/7 দেওয়া হয় তাহলে তুমি কতগুলো রুটি পাচ্ছ? তুমি দেখো তো, 3/7কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিই, কারণ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিতে হয়, তাই না? তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে তুমি রুটি পাচ্ছ পুরো 2টি, সাথে আরো এক অংশ, অর্থাৎ এরকম তুমি পাবে এই যে একটি, এই যে 2টি, আরো তুমি ধরো এই যে 3/1 অংশ, অর্থাৎ তুমি রুটি পাচ্ছ এই টোটালটা, ঠিক আছে। এই যে তুমি রুটি পাচ্ছ 2টি, এই যে একটি প্লাস একটি প্লাস এই যে 3/1 অংশ, অর্থাৎ তুমি পাচ্ছ 2 সমস্ত 3/1 অংশ। 2 সমস্ত মানে 2টা পুরোপুরি রুটি পাবে, এরকম। এজন্যই হর মানে হরেরটা হচ্ছে এরকম যে হর যা থাকবে একটি জিনিসের ততগুলো ভাগ হবে। দেখো ভগ্নাংশগুলোর লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। আমরা যদি এখানে এরকম ভাবে দেই, কিছু ধরো 5 দিলাম, 3/5 লিখলাম, ধরো 6/5 বা 4/5 লিখলাম, 2/5। তাহলে আমি কি বললাম একটু আগে, যে হর যত থাকবে একটি জিনিসের ভাগ তত হবে। তার মানে এখানে এটা যদি একটা রুটি হয় তাহলে আমরা ভাগ করতে হবে কয়টি? কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। 3 ভাগ যদি আমরা করি তাহলে এই যে দেখো 3 ভাগ, একটা দুইটা তিনটা ভাগ হলো। তুমি যদি 3/5 পাও তাহলে তুমি পাচ্ছ কত? দেখো তো, 3 কে যদি আমরা সমস্ততে নিই তাহলে 3 একে 3, 2, অর্থাৎ 1 সমস্ত 3/2 অংশ। তার মানে তুমি এরকম পুরো একটি রুটি পাবে, প্লাস তুমি আরো এই যে তুমি 2 অংশ রুটি পাবে। এই যে দেখো, এটা পাচ্ছ আর এটা পাচ্ছ টোটাল। যদি আমরা এগুলোকে ধরো প্রকৃত ভগ্নাংশ হিসেবে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে আমি লিখলাম 7, এই জায়গায় লিখলাম 9, এই জায়গায় লিখলাম 12। দেখো সব প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে কি দাঁড়ায়? তাহলে তুমি একটি রুটিকে এই জায়গায় তুমি 7 ভাগ করবে, 7টা ভাগ করতে হবে, তাই না? এই যে দেখো 1 2 3 4 5 6 7, এই যে 1 2 3 4 5 6 7। তাহলে তুমি যদি 7/5টার 5 অংশ রুটি পাও তাহলে 1 2 3 4 5, অর্থাৎ তুমি এইটুকু অংশ রুটি পাচ্ছ, এই টোটালটা তুমি পাচ্ছ, ঠিক আছে। এখন যদি এই রুটিটাকে যদি 9 ভাগে ভাগ করা হয় তাহলে কি ভাগগুলো আরো ছোট হয়ে যাবে? ভাগগুলো কি আরো ছোট হয়ে যাবে? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে ধরে নাও এই সবগুলো সমান। এখন তুমি আবার সেই 9/5 অংশ যদি পাও তাহলে তুমি এইটুকু অংশ রুটি পাচ্ছ। তার মানে আগে রুটির পরিমাণ বেশি ছিল, এখন কম। এটাকে যদি আরো 12 টুকরোয় ভাগ করা হয়, 12 ভাগে ভাগ করা হয়, তাহলে টুকরোগুলো আরো ছোট হবে।
পাচ্ছ তো তুমি 5টাই, তার মানে পিসগুলো হয়ে যাচ্ছে কি ছোট। এই জন্যই যদি ভগ্নাংশের হরটা যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটা ছোট হয়ে যাবে, আর যদি ভগ্নাংশের হরটা ছোট হয় অর্থাৎ ভাগের পরিমাণ যদি কম হয় তাহলে তুমি অংশ পাচ্ছ বেশি, তোমার টুকরোগুলোর পরিমাণটা বড় হচ্ছে। এগুলো একটু ভাববে, নিজে নিজে আরো ভাববে, আরো রিয়েলাইজ করবে, দেখবে যে তুমি যদি আরো ভাবো এটা নিয়ে তুমি আরো নিজেই ক্লিয়ারলি বুঝতে পারবে এগুলো নিয়ে। আর আজকে এই পর্যন্তই, আজকে আমি আর এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো না। আমি আগামীতে ক্লাসের মধ্যে তোমাদেরকে আবার যার যে সমস্যা আছে তোমরা আমাকে জানাবে, আর আমি ক্লাসে যখন অঙ্কগুলো করাবো সেখানে আমি তোমাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।